গ্রামের অপরূপ সৌন্দর্যে সত্যি মন ছুঁয়ে নেয়। গ্রাম মানে সবুজে ঘেরা সবুজ শ্যামল প্রকৃতি, সত্যি মন ছুঁয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঈদ তো প্রায় 2-3 দিন হয় চলে গেছে, কিন্তু ঈদের যে একটা আনন্দ সেটা প্রায় 1 সপ্তাহ বা 15 দিন পর্যন্ত কিন্তু থেকে যায়। যারা গ্রামে থাকে, গ্রামে কিন্তু ঈদের আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ করা যায়। আমি একজন গ্রামের মেয়ে, সেই সাথে কিন্তু গ্রামের একজন বউ। আমি নিজেকে খুবই ধন্য মনে করি গ্রামের একজন মেয়ে হয়ে। গ্রামের চালচলন কাজকর্ম কিন্তু শহরের তুলনায় একটু ব্যতিক্রম। দেখা যায় একদম ভোরবেলাই ঘুম থেকে উঠতে হয়, আর ভোরবেলা থেকেই কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা এখানে কিন্তু দুধ চা তৈরি করে নিচ্ছি খাওয়ার জন্য। সকালবেলা একদম খালি পেটে কাজকর্ম করতে গেলে একেবারেই ক্লান্ত লাগে, তো একটু হালকা পাতলা নাস্তা করে নিলে অনেকটাই ভালো লাগে। দেখা যায় সকালবেলা একটু চা বা একটু কফি বা একটু নুডলস বা একটু হালকা পাতলা নাস্তা করে নিলে অনেকটাই ভালো হয়। দীর্ঘক্ষণ কিন্তু কাজ করা যায়। বিশেষ করে সকালবেলার যে একটা ভাত, সে ভাতটা কিন্তু আমি প্রায় 10টার দিকে খেয়ে থাকি। যেহেতু ভোর 5টার দিকেই ঘুম থেকে ওঠা পড়ে, তো ওই সময় কিন্তু কোনো কিছু খেতেও ভালো লাগে না। ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে কিন্তু আমি কোনো কিছু খেতে পারি না। একটু সময় নিলে, যেমন আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু খাবারের রুচি আসে, তখন খেতে ভালো লাগে। আর একদম সকাল সকালই কিন্তু ঘুম থেকে উঠি আমরা কাজে লেগে যাই, যেহেতু গ্রামের মানুষ। আর এমনিতেও গ্রামে কিন্তু কাজকর্ম বেশি থাকে, গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রমী হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে চাটা আমার তৈরি করা হয়ে গেছে, যেহেতু দুধ চা, সাথে কিন্তু টোস্ট নিয়েছি খাওয়ার জন্য। মাঝে মাঝে কিন্তু এই টোস্ট বিস্কুটগুলা চা দিয়ে ভিজিয়ে খেতে ভীষণ মজার হয়। আমি প্রায় সময়ই খেয়ে থাকি। আজকের এই ভিডিওটা আমার এডিট করা ছিল, যার কারণে কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা। ভেবেছিলাম ঈদের দিন বা ঈদের পরে আমি কি কি কাজ করেছি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কোরবানির ঈদ বলে কথা, ওই দিন কিন্তু মানুষ প্রচুর ব্যস্ত থাকে, তো তেমন কোনো ভিডিও নিতে পারিনি। তারপরও যতটুকু শ্যুট করেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু তোমার বাড়িটা কেমন, আর তোমার বাড়ির হোম ট্যুর যে একটা ভিডিও সেটা কিন্তু শেয়ার করবা। তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে অনেক রকমের গাছ রয়েছে। আর গ্রামের বাড়িগুলোতে সবসময় গাছগাছালি ভর্তি থাকে, গ্রামে কিন্তু কোনো ফাঁকা জায়গা রাখে না। আমি আমার বাড়িতে তেমন কোনো ফাঁকা জায়গা রাখি নেই, যতটুকু ছিল ওই ফাঁকা জায়গাতে আবার সবজি গাছ রোপণ করে দিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন যে পুরো বাড়িতে কিন্তু প্রচুর গাছগাছালি ভর্তি। গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই হয়। আর একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে আবার সবজি গাছ রোপণ করা যায়, এটাও কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো। ঘরে যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু বাড়ি থেকেই সবজি সংগ্রহ করে রান্না করা যায়। তো চলে এসেছি আমি এখানে শাক তোলার জন্য। ঈদের ভিতরে কিন্তু মাংস খেতে খেতে একদম একঘামি হয়ে গেছি, তো একটু শাক পাতা খেলে আমার কাছে মনে হয় অনেকটাই ভালো লাগে। যেহেতু প্রচুর গরম পড়তেছে, আর এই প্রচুর গরমের ভিতরে যদি আবারও মাংস খাওয়া হয় তাহলে কিন্তু আরও অস্বস্তিকর লাগে। তো যার কারণে মাংস খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি। আর যেহেতু গরু মাংস আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, তো সব সময় চেষ্টা করি একটু বেছে খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে আলু শাক রোপণ করেছিলাম। তো আলু শাকগুলো খেতে কিন্তু অনেক মজার হয়, আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আর মাশাআল্লাহ এত সুন্দর করে শাকগুলো হয়েছে। বৃষ্টি হওয়ার পরে শাকগুলো যেন আরও একদম কোমল তাজা হয়ে গেছে। তো দেখতেই আমার ভালো লাগে, যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আর মাছ মাংসের পাশাপাশি এমনিতেও অনেকে শাক পাতা খেতে ভীষণ পছন্দ করে। তো আমি কিন্তু মাঝে মাঝে শাক তুলে রান্না করি। আমার বাড়ির আঙ্গিনায় কিন্তু নানা ধরনের শাক রয়েছে, তো যেদিন যেটা ভালো লাগে সেটাই তুলে কিন্তু রান্না করার চেষ্টা করি, হয়তো ভাজি করে নেই। এভাবে করে কিন্তু আমার প্রায় সময় দিন কেটে যায়। জানি না শহরের পরিবেশটা কীরকম, ছোটোবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, গ্রামেই আমার জন্ম, আবার গ্রামেই আমার বিয়ে হয়েছে। তারপরেও মাঝে মাঝে যখন শহরে যাই তখন আমার একদম দম বন্ধ হয়ে আসে। চার দেয়ালের মাঝখানে কিভাবে বসবাস করে আমি জানি না, আমার কাছে ফাঁকা জায়গাই ভালো লাগে। যেহেতু ছোটোবেলা থেকেই গ্রামের পরিবেশে বড় হয়েছি, চাইলেও কিন্তু শহরের পরিবেশটা নিজের সাথে মানিয়ে নিতে পারি না, খুবই কষ্ট হয়।
আমার কাছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এরকমটা লাগে। তো যাই হোক, বাড়িতে কিন্তু অনেক ধরনেরই ফল গাছ আছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনারস। আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আর এখন কিন্তু আনারসের সিজন। আমাদের দেশীয় আনারসগুলো মূলত এখনই বের হয়। তো বাড়িতে মাশাআল্লাহ অনেক আনারস গাছ আছে, এবার মাশাআল্লাহ অনেক ফলই এসেছে। তো যে আনারসটা একটু হালকা লালচে কালার হয়ে যায় সেটাই কিন্তু আমি তুলে নেই। আর না হয় কিন্তু পাখিয়ে খেয়ে নেয়, না হয় ইঁদুরে নষ্ট করে ফেলে। এই আনারস গাছের যেহেতু বেশি ছোফালো ডালপালা, যার কারণে ইঁদুরের বাসা কিন্তু বেশি থাকে এখানে। আনারসের জাতটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, যদিও সাইজে ছোট কিন্তু খেতে ভীষণ মিষ্টি। টক মিষ্টি মিলে মাশাআল্লাহ অনেক মজার। নিজের গাছের ফল বলে কথা, ছোট হোক বা বড় হোক, নিজের হাতে ছিঁড়ে যেটা খাই সেটা সত্যি অন্যরকম একটা ফিল আসে। মনের ভিতরে কিন্তু একটা আনন্দ কাজ করে। আমার এই ছোট্ট বাড়িতে আমি মাশাআল্লাহ অনেক ধরনের গাছ রোপণ করেছি। যারা গাছ প্রেমিক তারা কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আমিও মাশাআল্লাহ গাছ রোপণ করতে ভীষণ পছন্দ করি। যে কোনো ধরনের গাছ আমি কিন্তু বাড়িতে লাগানোর চেষ্টা করি। তবে সকল গাছেরই কিন্তু যত্ন নেওয়া লাগে, শুধু রোপণ করলেই যে হয়ে যায় এমনটা কিন্তু না। আমি এর ভিতরে কিন্তু প্রচুর পরিশ্রম, ধৈর্য সব কিছু দিয়ে থাকি। আমার এই সংসার বলেন, বাড়ি বলেন, ঘর বলেন, যাই কিছু আছে আমার বাড়িতে, এর ভিতরে রয়েছে প্রচুর পরিশ্রম, ধৈর্য। আমি অনেক কষ্ট করি কিন্তু আমার সংসারটা এতটুকুন নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। যখন বিয়ে হয় তখন কিন্তু বুঝি নাই যে সংসার কি। যখন আস্তে আস্তে সংসার শুরু করি, একটু একটু করে যখন আমার বাড়িটা আমি সুন্দরভাবে সাজাতে চেষ্টা করি, তখন কেন জানি আমার বাড়ির প্রতি, সংসারের প্রতি আমার এতটাই মায়া লেগে যায়। চাইলেও কিন্তু এ বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও থাকতে পারি না। আমি দীর্ঘদিন কিন্তু আমার বাড়ি ছেড়ে অনেকটাই দূরে ছিলাম। তারপরেও সব সময় আমার মনটা কিন্তু বাড়িতেই ভরে থাকতো। কেননা আমি বাড়িতে যে গাছগুলো রোপণ করেছি, ওই গাছগুলো কেমন আছে, পানির অভাব পড়েছে কিনা, ঠিকঠাক মতো কেউ পানি দিছে কিনা। আমি যেহেতু নাই, কেউ কিন্তু আমার মতো করে যত্ন নেবে না। এই যে নানান টেনশন, নানান চিন্তা, আসলে এটা মূলত সংসারের প্রতি মায়া এবং ভালোবাসা। প্রত্যেকটা মেয়ে কিন্তু এখানেই আটকে পড়ে। দেখবেন অনেকে প্রশ্ন করে যে নারী কিসে আটকায়। আমি বলবো নারী মূলত আটকায় স্বামীর ভালোবাসা, সন্তানের মায়া এবং নিজে একটু একটু তিল তিল করে যখন সংসারটা সাজায় সেটার প্রতি ভালোবাসা এবং সেটার প্রতি যে একটা মায়া বা টান থাকে, চাইলেও কিন্তু সেটা ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। মূলত সেটার জন্যই কিন্তু নারী আটকায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দর করে আঁশগুলা ফেলে তারপরে কিন্তু ডগাটা নিয়ে নিচ্ছি। এই শাকের ডগাটা খেতে এতটাই ভালো লাগে, যে কোনো শাকের ডগা খেতে আমি ভীষণ পছন্দ করি। আর শাকগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই তাজা, খুবই লম্বা লম্বা হয়েছে। আর এরকম তাজা শাক খেতে কার ভালো না লাগে বলেন। অনেকে দেখি এই শাকের ভর্তা তৈরি করে, তবে আমি কখনো তৈরি করিনি। ভাবছি কখনো ট্রাই করব, কিন্তু সময় হয় না হাতে। আসলে যদিও আমার সংসারটা ছোট, কিন্তু আমার সংসারে কাজ বেশি, তো সব সময় ব্যস্ত থাকি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা আনারস তুলে নিয়ে এসেছি। এই আনারসটা মূলত যেহেতু দুপুরবেলা একটু লবণ মরিচ মেখে নেব। আর কাঁচা আনারস কি কখনো খেয়েছেন? যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। কাঁচা আনারস আমি কিন্তু এইভাবেই খেয়ে থাকি। কাঁচা আনারস বা পাকা আনারস যেটাই বলেন না কেন, এই আনারসের খোসাটা ছাড়াতে সত্যি খুবই কষ্ট হয়। তা আমি কিন্তু এটা বটি দিয়ে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিব। দেখেন যদিও আমি গ্রামের মেয়ে, আমি যদি সংসারে পরিশ্রম না করতাম, নিজের হাতে যদি এই গাছগুলো আমি রোপণ না করতাম, তাহলে কিন্তু আমার যখন ইচ্ছে হতো তখন চাইলেও আমি খেতে পারতাম না। সব কিছু কিন্তু কিনে খেতে হতো। অনেক সময় দেখা যায় হাতে কিন্তু টাকা আছে, কিন্তু যেটা খেতে ইচ্ছে করে সেটা কিন্তু চোখের সামনে পাই না। বা আপনি বাজারে গিয়ে যতই না আপনি খুঁজবেন কিন্তু পাবেন না। আর বর্তমান বাজারে যেটাই কিনতে যায় না কেন প্রচুর দাম। তো চড়া দামে কিন্তু খাওয়াটাও আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না, যেহেতু আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্ত বলে কথা। তো সব সময় একটু পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করি হেলদি খাবার খেতে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আনারসটা স্লাইস করে কেটে নিচ্ছি। আর দেখেন ভিতরে কিন্তু একটু একটু হলুদ কালার হয়ে গেছে।
কিছুদিন পরেই কিন্তু এই আনারসটা পেকে যেত, হয়তোবা আর মাত্র 1 সপ্তাহ বা 15 দিন, তারপরে কিন্তু খাওয়ার যথেষ্ট উপযোগী হয়ে যেত। তো এখনও যে খারাপ লাগছে তা কিন্তু না, এখন খেতে কিন্তু আরও বেশি মজার আমার কাছে মনে হয়। যেহেতু কাঁচা, আর কাঁচা হলে কিন্তু টকটা একটু বেশি থাকে, আর যেহেতু প্রচুর গরম পড়ে, যে কোনো ধরনের টক জাতীয় খাবার কিন্তু দুপুরবেলাই খেতে ভালো লাগে এই গরমের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিছু মরিচের গুঁড়া, সাথে একটু লবণ, সেই সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি যেহেতু একা মানুষ, আমি কিন্তু একটাই আনারস নিয়েছি। আমার কিন্তু সাথে ছোট বাচ্চাটা রয়েছে। ছোট মানুষ যেহেতু, ও হয়তোবা 1 পিস খাবে, বাকিটা কিন্তু আমারই খেতে হবে। আনারস মাখা দেখে কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যারা কখনো খান নাই তারা কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এই আনারস চুলার ভিতরে একদম কয়লাতে পুড়িয়ে তারপর কিন্তু পোড়ামরিচ দিয়ে ভর্তা তৈরি করে। এটা কিন্তু আমি কখনো ট্রাই করিনি, জানি না সেটা খেতে কেমন হয়েছে। তবে ভেবেছিলাম যে কখনো কোনো দিন হাতে যদি সময় থাকে সেটাও কিন্তু ট্রাই করে নিব। তো যাই হোক, চলে এসেছি রান্নার কাজে। সারাদিন টুকিটাকি যাই করি, বিশেষ করে রান্নার কাজটা করে নিলে আমার কাছে মনে হয় অনেক কাজ কমে গেছে। রান্নাটা এতটাই ঝামেলাকর মনে হয়। তো যদিও আমি দুপুরবেলা রান্না করি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কখনোই সকালবেলা রান্না করি না। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু দুপুরেই রান্না করি, কারণ দুপুরবেলা যে গরম ভাত সেটা খেতে আমার ভীষণ মজার হয়। সকালবেলা রান্না করলে দেখা যায় দুপুরবেলা ভাতটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়, সেটা খেতে আমার পছন্দ না, একদমই না। আমি ছোটোবেলা থেকেই এভাবে খেয়ে এসেছি, আর এই অভ্যাসটা আমার এখনও রয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু সকালবেলা রান্না করি, যদি বিশেষ কোনো কারণ থাকে অথবা সকালবেলা খাওয়ার জন্য কোনো কিছু না থাকে, তখন কিন্তু রান্নাটা করে নেই। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সকালবেলা রান্নাটা করে নিলে কিন্তু পুরা দিন ফ্রি থাকা যায়, অনেক কাজ করা যায় চাইলে। কিন্তু আমার সে অভ্যাসটা নেই, যার কারণে আমি দুপুরবেলাই রান্না করি। আর আমি সকালবেলায় কিন্তু আমার অনেক কাজ গুছিয়ে নেই। সকল কাজ যদি সকালবেলাই গুছিয়ে নেই, তাহলে দেখা যায় রান্না করার পর আর তেমন কোনো কাজ থাকে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্না করার জন্য। আজকে কিন্তু আমি এখানে গ্যাসে রান্না করে নিয়েছি, যেহেতু প্রচুর গরম পড়ে, যার কারণে আজকে বাহিরে বের হই নাই। তো আজকে রান্নাটা আমি গ্যাসে করে নিচ্ছি। আর ভাতটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি। যেহেতু আলু শাক রান্না করব, আলু শাক কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর সাথে তো দেখতেই পেয়েছেন নিয়েছি চিংড়ি শুটকি। এটা দিয়ে আলু শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি সব সময় মাটির চুলায় লাকড়ি অথবা খড়ি দিয়ে কিন্তু রান্না করি। তো যেহেতু আলুর শাক খুবই নরম, মাত্র 10 মিনিটের ভিতরেই রান্নাটা হয়ে যাবে, যার কারণে আজকে আমি গ্যাসেই রান্নাটা করে নিয়েছি। আর রাইস কুকারে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। যদিও গরম পড়ে, ইদানিং কিন্তু কারেন্ট মোটামুটি ভালোই পাওয়া যায়। আর কোরবানির পরে কিন্তু মোটামুটি কারেন্টটা ভালোই পাওয়া যায় আমাদের এখানে। এর আগে কিন্তু প্রচুর লোডশেডিং ছিল, সেই সাথে প্রচুর গরম ছিল। তো ওই সময় খুবই কষ্ট পেয়েছিলাম। তো কারেন্ট থাকার কারণেই কিন্তু রান্নাটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় যখন রাইস কুকারে রান্নাটা বসাই, অর্ধেক না হতেই কিন্তু কারেন্ট চলে যায়। সেই যে চলে গেছে আর কিন্তু আসে না, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছি যে না, মোটামুটি ভালোই কারেন্ট থাকে। তো বাহিরে প্রচুর গরম থাকায় একটু সহজভাবে রান্নাটা করে নেওয়ার ট্রাই করছি। যেহেতু আলু শাক রান্না করব, যার কারণে আমি আগে শুটকিটাকে ভালো করে একটু তেলে ভেজে তারপরে কষিয়ে নিয়েছি। এবার আলু শাকটা দিয়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর একটু সবুজ কালার রাখার ট্রাই করছি। আর সাথে কিন্তু অন্যান্য সময় আমি আলু দিয়ে থাকি, আজকে কিন্তু কোনো কিছুই দেইনি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শাকের তুলনায় ডগাগুলোই বেশি।